বাট ম্যাক্সিমাম রেমেডি বাড়ির ভেতরেই থাকে। মানুষের দৈনন্দিন যাদের বিয়ে হচ্ছে না তাদের প্রতিদিন ধরো আমি একটা চাকরি চাইছি, চাকরিটা হুম। হচ্ছে না কোনো টাকা, কি রেমেডি ইজিলি করা যায়? তার শনির মহাদশা চলছে, সে কি করবেন? আপনি ঠান্ডার টাইম মানুষকে যখন তুমি পাথর দিচ্ছ, সবার আগে দেখতে হবে পাথরটা যার যে ধারণ করবে সেই পার্টিকুলার লগ্নটা। এই যে আজকালকার দিনে অনেক রাত্রিবেলা ঘুম হয়, অনেক দেরিতে ঘুমোয়, সাউন্ড স্লিপ হয় না। হ্যাঁ। একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি যেটা করলে মানুষ উপকৃত। এই বইতে রাবণ নিজেই লিখে গেছিল যে এই বইতে, এই লাল কিতাবের যারা অ্যাস্ট্রোলজার তাদেরকে চয়েস লাল কিতাব নিজেই। নমস্কার সবাইকে, স্বাগত দ্য লোকান্তর রেডিওর আরেকটি এপিসোডে। আজকে আমার সাথে আবার সায়নদা। সায়নদা, কেমন আছো? ভালো আছি। আবার তোমার সাথে পডকাস্ট করছি। আগের দিনের পডকাস্ট তো ভীষণ ভালো গেছে, মানুষরা বিভিন্ন প্রশ্ন করেছে, তা তো জিজ্ঞেস করবোই আমরা। আজকের পডকাস্টটা একটা ঘটনা দিয়ে শুরু করি। বেসিক্যালি এখন অ্যাস্ট্রোলজিতে যেটা চলছে সেটা হচ্ছে পাথরের ব্যবসা। ওকে, যাদের পয়সা আছে তারা, যারা এফোর্ড করতে পারছে, তারা সুন্দরভাবে কিনছে এবং তাদের কাজও করছে, কোনো অসুবিধা নেই তার কাছে। সেই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি। ওকে। এইবার আসছি যারা মধ্যবিত্ত হুম। বা যারা নিম্ন মধ্যবিত্ত, তারা কি করছে? তারা পয়সা সেরকম নেই, একটা ভালো পাথরের ভালো তার অ্যামাউন্ট আছে, ভালো তার দাম আছে, ভালো মাইন্সের পাথরের ভালো দাম হয়। হ্যাঁ, অবশ্যই। তখন তারা কি করছে, ওই মাইন্সের যে নকল পাথরগুলো যেগুলো হিটেড ট্রিটেড, সেগুলো নিজে সর্বশান্ত হয়ে সেই পাথরগুলো কিনছে এবং সেই পাথরগুলো কোনো কাজও হচ্ছে না তাদের এবং পয়সা নষ্ট হচ্ছে। আচ্ছা। আমার কাছে প্রচুর এরকম ক্লায়েন্ট আছে যারা 10টা আঙুলে প্রায় বুড়ো আঙুলটা বাদ দিয়ে দুটো 8টা পাথর আমি তো অনেক অ্যাস্ট্রোলজার দেখেছি, সব সব আঙুলে পড়ে থাকে। প্রত্যেকটা পাথর। সেটা তাদের নিজস্ব ব্যাপার, নিজস্ব মতামত। হয়তো তার 9টা গ্রহই খারাপ, ওই জন্যই ওনাকে পড়তে হয়েছে। প্রথম কথা, পাথরের সিস্টেম এটা নয়। পাথর দেওয়ার সিস্টেম হচ্ছে, কোনো মানুষকে যখন তুমি পাথর দিচ্ছ, সবার আগে দেখতে হবে পাথরটা যার যে ধারণ করবে সেই পার্টিকুলার লগ্নটা পৃথিবী তত্ত্বের লগ্ন কিনা। কারণ পাথর পৃথিবী থেকেই আসে, ঠিক আছে? পাথর পৃথিবী থেকেই উদ্ভূত, পৃথিবীর খনি থেকে উদ্ভূত। 2 নম্বর কথা, এবার পৃথিবী তত্ত্বের যেগুলো রাশি সেগুলোতে এটা কাজ করবে। আচ্ছা। পৃথিবী তত্ত্বের যেগুলো রাশি নয় সেগুলোতে কাজ করবে না। যেমন পৃথিবী তত্ত্বের রাশি হচ্ছে বৃষ লগ্ন, যার করতেই পারে। একটা উদাহরণ দিয়ে রাখবো। আচ্ছা, তাহলে যাদের জল বা বায়ু তারা কি করবে? জল, বায়ু এবং অগ্নি তত্ত্বের যারা রাশি তারা কি করবে? এইবার যাদের জল তত্ত্বের রাশি এবং বায়ু তত্ত্বের রাশি, তারা জলপ্রবাহ করে কোনো জিনিসে। জলপ্রবাহ, গ্রহের বস্তু জলপ্রবাহ করা, মানে প্রবাহিত জলে গ্রহের বস্তুকে দেওয়া। আচ্ছা। এবং যারা অগ্নিতত্ত্বের লগ্ন, যেমন মেষ, সিংহ, ধনু, তারা হোম, যজ্ঞ, সেই যজ্ঞে সেই আহুতি দেওয়া। বস্তু যে প্রদান করা বা আহুতি দেওয়া যায় বলো, সেটা করবে। এবার ব্যাপার হচ্ছে এগুলো তো করছে প্রতিদিন যে 3 জন 2 জনকে দেখতে দেখতে মোটামুটি গড়ে যে মাসে 60-70 জনকে দেখছি, তাদের মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো যে আমি কটা পাথর দিয়েছি, তারা বলবে ম্যাক্সিমাম জায়গায় না, পাথর দেওয়াইনি, দিইনি, মানে আমার রিকোয়ারমেন্ট পড়েনি দেবার। এবার নেক্সট কোশ্চেন মানুষের আসে যেখানটায়, যে কার্মিক রেমেডি কি কাজ করে? কার্মিক, আপনি রেমেডিটা করছেন কেন? আপনার আবার অনেক অ্যাস্ট্রোলজারকে বলতে শুনেছি, স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, তাদের ছাত্ররা আবার ভর্তি হয়েছে, তাদেরকে বলে কর্ম কোনো ব্যাপার না, মানে কর্মের কোনো কাজ নেই, আমি কর্মফলে বিশ্বাসী নই। ঠিক আছে, অন্যরকম জিনিস, কর্মফলে বিশ্বাসী নই। অ্যাস্ট্রোলজি শিখতে গেলে কোনো বই পড়া যাবে না, আমি যে নোটসটা দেবো সেটাই ফলো করতে হবে। যে অ্যাস্ট্রোলজারকে বলতে চাইলাম সে বুঝতে পেরে যাবে কাকে বলতে চাইলাম। তার ছাত্র তার কাছে পড়েছে, নট স্যাটিসফাইড, সে এসছে আমার কাছে রিকোয়েস্ট করছে যদি আমি পড়াই। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে আমি যেহেতু প্যান ইন্ডিয়ায় পড়াই, আমার পড়ানোর ভার্সনটা হচ্ছে হিন্দি আর ইংলিশ। আচ্ছা। আর এরা যেভাবে পড়ায় আমার পড়ানোর সিস্টেমটা আলাদা। কারণ আমি অটা থেকে প্রথমে স্বরবর্ণ শেখাবো, তারপর না ব্যঞ্জন বর্ণে যাবো। অবশ্যই। তো তুমি স্বরবর্ণই শিখলে না লাফিয়ে লাফিয়ে, ওইভাবে তো অ্যাস্ট্রোলজি হয় না বেসিক্যালি। এইবার যে প্রশ্নটা, আবার আমার অনেক ক্লায়েন্টও আছে, স্যার আমার কবে হবে? আমি প্রথম কথা জিজ্ঞাসা করি তাদেরকে যে আপনার থেকে আমি ফিস ভিন্ন কোন টাকাটা নিই, যেটা আমার এনার্জি এক্সচেঞ্জ আপনাকে দেখাতে, সেটা আমি
যে রেমেডিটা আপনাকে দিচ্ছি প্রথমেই বলে দিই তাদেরকে, কার্মিক রেমেডি মানে হচ্ছে আপনি গ্রহের প্রায়শ্চিত্ত করছেন, যে গ্রহ আপনাকে ফলটা দিতে এসছে, পেন দিতে এসছে। তাহলে এইবার পূর্বজন্মে যেরকম আপনার পাপ আছে, সেই পাপ বা সেটা জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তার প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। আর অবশ্যই। প্রায়শ্চিত্ত করার সময় মনের মধ্যে যদি এটা হয়, যেমন মনে করো লাল কিতাব বা নারীর একটা রেমেডি হচ্ছে দান করা। হুম। আমি কাউকে বললাম তার শনির মহাদশা চলছে, একদম পরিষ্কার কথা বলতে, শনির মহাদশা চলছে, সে কি করবেন, আপনি ঠান্ডার টাইম আপনি কোনো বৃদ্ধ মানুষকে বা বৃদ্ধাশ্রমে আপনার ক্ষমতা অনুযায়ী যে কজনকে পারেন কম্বল দান করুন, হুম। ভালো কথা, ওকে। বা খাবার দান করবেন। হুম। উনি একজনকে করলেন, দিয়ে মনে মনে ভাবছে করলাম তো কাজটা শনি মহারাজ, আমি কিন্তু দেখো দান করে এসেছি, হুম। আমার কিন্তু ঠিক করে দাও। এইটা যদি চিন্তা ভাবনার মধ্যে থাকে তাহলে কিন্তু কার্মিক রেমেডি দান কাজ কোথায় করবে হলো? সেটা ধান মানে বিজনেস হয়ে গেল। বিজনেস হয়ে গেল। এটা পাথর নয়, পাথরের কাজকে আগে বুঝতে হবে। পাথর তোমাকে সব প্ল্যানেট দিতে আসেনি, তোমাকে কিছু প্ল্যানেট দিতে এসছে, কিছু প্ল্যানেট তোমাকে ভোগাতে এসছে। হুম। যারা তোমাকে ভোগাতে এসছে কার্মিক রেমেডি তাদের করলে, যে প্ল্যানেট গুলো তোমাকে দিতে এলো, তোমার যদি সামর্থ্য থাকে তুমি অরিজিনাল জেনুইন পাথর পড়ো। এটা এক্সপেরিমেন্ট নয়, পাথরটা এক্সপেরিমেন্ট নয় যে এই এক্ষুনি ইচ্ছা হলো একটা চুনি পরে নিলাম, এই এক্ষুনি একটু ইচ্ছা হলো একটু পান্না পরে টেস্ট করে দেখে নিলাম। মানে বিভিন্ন ওই খাবারের বুফে সিস্টেম নয় পাথরটা, অবশ্যই। ঠিক আছে? তো এইবার একজনের আমি বলি, দুজনের বলছি ঘটনা, যাদেরকে বলছি তারা হয়তো পডকাস্ট দেখলে বুঝতে পারবে। এক মহিলা, মানে মহিলা, মানে খুবই আমার পুরনো ক্লায়েন্ট। তা ওনার কিছু মানে শারীরিক মানে সমস্যা ছিল। আচ্ছা। তো আমি একটা, মানে মেয়েদের যেমন থাকে আর কি, মেয়েদের কিছু শারীরিক সমস্যা ছিল, আমি রোগের ভেতরে যাচ্ছি না। হুম। হুম। তো ওনাকে আমি কোনো রেমেডি করতে বলি 43টা শুক্রবার। আচ্ছা। উনি 6টা শুক্রবার করেন, ফল পেয়ে যান, খুব খুশি। তখন তো আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না, যখন মানুষ ফল পেয়ে যায় তখন কেউ কেউ জানে, কেউ কেউ জানেন। উনি বন্ধ করে দেন নিজের থেকে, যেখানে আমার পরিষ্কার প্রেসক্রিপশনে মেনশন করে লিখে সই করে দেওয়া ছিল 43টা, মানে 43টা, 43টা, 42টা নয়, 40টা নয়। হুম। কেন, যেমন একটা ডাক্তার যখন ওষুধ দেয় তার কোর্সটা কমপ্লিট করতে হয় অ্যান্টিবায়োটিকের, কর্মফলের যে রেমেডি গুলো যদি আমি 43 দিন উইক লিখে দিই, মানে 43টা উইকে আপনাকে করতে হবে। উনি খুব বহিল তবিয়তে ছিলেন। হঠাৎ করে ওনার কি হলো, উনি 1-1.5 মাস বাদে আমাকে ফোন করছেন আর প্রচন্ড কাঁদছেন। ওনার জিনিসটা অনেক ডেভেলপ হয়ে গেছে এখন, উনি সুস্থ ছিলেন। তো আমি ওনাকে ফার্স্ট কোশ্চেন যেটা করলাম যে আপনি আহ, আমি যে রেমেডিটা আপনাকে বলেছিলাম সেই রেমেডিটা কি আপনি কন্টিনিউ করছেন? বলে না, আমি তো 6টা করেছিলাম, আমি ঠিক হয়ে গেছিলাম, আমি কন্টিনিউ করিনি। এই যে ব্যাকফায়ারটা করলো, তাহলে কে কার দায়িত্বে করলো? নিজের দায়িত্বে করলো। তো প্রথম কোশ্চেনে তোমাকে এটা উত্তর দিলাম। দ্বিতীয়, আমি জায়গাটারও নাম স্পেসিফাই করে দিচ্ছি, হুগলি জেলা হুম। আরামবাগ থেকে তারকেশ্বরের মধ্যে, পার্টিকুলার জায়গাটা বলবো না কোথায়। একজন আমার ক্লায়েন্ট আছে, তাকে আমি 4th এপ্রিল দেখেছিলাম। হুম। এবার তার কার্মিক লেন্ড কম আছে, তাকে কিছু রেমেডি আমি করতে দিয়েছিলাম। সে 17th এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে সেই রেমেডি করে চাকরি পেয়ে যায়। আর এগুলো একটা পাথর নয়। না, একটাও পাথর না। এবং তার সেই জিনিসটা আমার গুগলের প্রোফাইলে লেখা আছে, আমার কাছে তার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আছে, সবকিছু। এমনকি আমার এই ফোনে আমি তোমাকে দিয়ে যাবো, স্ক্রিনশট গুলো দেখিয়ে দেবে। প্রতিদিন আমার সাথে আমেরিকা, নেদারল্যান্ডস, ইটালি প্রচুর ক্লায়েন্টসদের কথা। তা আমার লক্ষ্যটা হচ্ছে, অ্যাস্ট্রোলজারের লক্ষ্য যদি পাথর, তাবিজ, কবচ এইসব বেচা যদি উদ্দেশ্য হয়, সেখানে অ্যাস্ট্রোলজি হবে না, সেখানে ব্যবসা হবে। আর মানুষ বারবার সেই জায়গাটাতে পড়বে, এবং সেই জায়গাটাতে পড়লে মানুষ ওই গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকবে। মেন সব থেকে বড় জিনিস হচ্ছে প্রেডিকশনের, আপনাকে প্রথমে চিন্তা করতে হবে, যেটা তোমার আগের পডকাস্টে আমি বলেছি, হুম। আপনি কারোর কাছে যাচ্ছেন, সে আপনাকে 5 থেকে 10 মিনিট সময় দিচ্ছে কি 15 থেকে 20 মিনিট সময় দিচ্ছে, আপনার ন্যাটাল চ্যাটে 15-20 মিনিটটা দেখে আপনার কিছু দেখলোই না, টক 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 করে 3টে পাথর দিয়ে দিল, এবং আপনি নিজের কষ্টার্জিত টাকা তাকে দিয়ে পাথরটি নিলেন। এবং তখন যখন কাজ না, আপনাকে বুঝতে হবে পোখরাজ একটা কিনতে গেলে, পোখরাজটা বিশেষ করে মেনশন করছি, একটা ভালো কোয়ালিটির পোখরাজ কিনতে গেলে যদি ঠিকঠাক অরিজিনাল কোয়ালিটি হয়, 40 থেকে 50 হাজার টাকা তার ক্যারেট আছে, ভালো কোয়ালিটি সিলোনিস পোখরাজ।
তাহলে যদি 5 ক্যারেট পড়তে হোয়াট ইজ দ্য বাজেট? 2-2.5 লাখ টাকা। অবশ্যই। সেখানে আপনাকে কেউ 50,000 টাকাতে 5 রতি কি 6 রতি পাথর দিয়ে দিচ্ছে। আপনি তো ভাবছেন আমি পড়বই না। আমার যদি সামর্থ্য থাকে আমি সিলোনিস পোকরাজ পড়বো, অরিজিনাল মাইন্ডসেট, আইজিআই সার্টিফিকেট যুক্ত। কারণ এখানে তো ফালতু গল্প দিয়ে লাভ নেই। আপনি অত দাম দিয়ে যে জিনিস কিনবে সেই ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল সার্ভে সার্টিফিকেট করাবে। অবশ্যই। কারণ ওটা ছাড়া তার অথেন্টিকেশন কিভাবে প্রুভ হবে, তার অরিজিনেশন কিভাবে প্রুভ হবে, তার ভেতরে ইনক্লুশন সবকিছু প্রুভ হবে ওইটা দিয়ে। তো এই আর যার নেই সে কি করবে? 50,000 টাকার যদি আপনার থাকে, 50,000 টাকাটা আপনি রেখে দিন আপনার ফিক্সড ডিপোজিট করে। প্রচুর রেমেডিজ আছে, প্রচুর মন্দিরের রেমেডিজ আছে, প্রচুর দানের রেমেডিজ আছে, প্রচুর ঘরের মধ্যে থাকা গ্রহ বস্তুর রেমেডিজ আছে, সেগুলো আপনারা করুন। আরেকটা জালিয়াতি বিজনেস হচ্ছে তোমার রুট, হ্যাঁ, গাছের শিকড়। গাছের শিকড়। হ্যাঁ। এটা কিন্তু বিশাল বড় বিজনেস। যারা গাছের রুট বিজনেসটা করে তারা কিন্তু কোটিপতি ভাই। এবার বলবে আপনি এটা কি করে বললেন? মনে করো দিনে 50 টাকা করে ব্যক্তিটি রুট বিক্রি করছে, চলতে ফিরতে মানুষ আসছে যাচ্ছে। রুটের সিস্টেম হচ্ছে 3 দিন অন্তর 7 দিন অন্তর চেঞ্জ করা। আমি ধরে নিলাম প্রতিদিন গড়ে 200টা লোক তার থেকে রুট কেনে। তো 200 ইন্টু 50 কত হয়? 200 ইন্টু 50 কত? 10,000। 10,000 টাকা। মাসে কত হলো? তুমি ছেড়ে দাও মাসে, তুমি ধরে নাও দিনে 5,000 টাকা ইনকাম রুট বেচে। হুম। মাসে কত হলো? 1.5 লাখ। বছরে কত হলো? 18 লাখ। প্রচুর টাকা। 18 লাখ টাকা বোধহয় ভালো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্যাকেজ হয় না। এগুলো দেখতে যতটা, তো আমার কথা তোমরা বাস্তব থেকে কত টাকার তার রুটের দাম। রুটের নিয়ম কি? মূলের নিয়ম কি? মূলের নিয়ম হচ্ছে যিনি মূল পড়বেন পার্টিকুলার নক্ষত্র দেখে তার আগের দিন সেই মূলের কাছে গিয়ে, মানে সেই গাছের কাছে গিয়ে সেই জাতক বা জাতিকাকে নির্দিষ্ট সময়ে পারমিশন নিয়ে আসতে হয় যে আমি আপনার এই মূলটা পড়ছি, এবং তাকে কিছু দান করে আসতে হয়। তারপর নিজেকে ওই পার্টিকুলার টাইমে গিয়ে পরের দিন যেদিনকে মূলটা পড়ছে সেই মূলটাকে তুলে পড়া উচিত। আজকালকার ডেটে তোমরা তো এটা নিশ্চয়ই জানো, আমরা কেউ মূল চিনি না। না, কোনটা শ্বেত বেড়ালার মূল, সত্যি কথা, কোনটা কেউই চেনে না। বিদ্যুদারকের মূল, কেউই চেনে না। কোনটা অনন্তের মূল, তোমাকে যেটা গছিয়ে দিচ্ছে তুমি সেটাই করে নিচ্ছ। হ্যাঁ। পড়তে হয় মানে সব করতে হবে, তার জন্য সব করতে হবে, তার জন্য এটা যে কোনো জিনিস পড়ে। সব থেকে সোজা সুন্দর জিনিস কি? যদি মনে করো কারোর একদমই মূল গল্প আমি যাচ্ছি না, আবার আছে রুদ্রাক্ষ। যে কটা রুদ্রাক্ষ মার্কেটে বিক্রি হচ্ছে সার্টিফিকেট লাগান, ঠিক আছে, ওই কটা রুদ্রাক্ষ হচ্ছে ভদ্রাক্ষ অথবা ইন্দ্রাক্ষ। অরিজিনাল আমার এইটুকুনি সাইজের ছোট ছোট কাই, মানে কি বলবো, ছোট ছোট ওই বীজের মতন, ওই ধরতে পারো লেবুর বীজ, একটু বড় লেবুর বীজের মতন 5 মুখী রুদ্রাক্ষের মালার দাম আমার 47,000 টাকা, নেপালি দানা অরিজিনাল। আর এখানে তুমি 47,000 টাকা খরচা করে কেউ রুদ্রাক্ষ কিনছে? তোমার মনে হয়? একমুখী রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, যত জালিয়াতি জিনিস হচ্ছে, কে বলছে 10,000, কে বলছে 15,000, কে বলছে 16,000, 6 কোটি টাকা দাম। নেপালি একমুখী রুদ্রাক্ষের দাম 6 কোটি টাকা। আজকে 6 কোটি টাকা দিলে 20 বছর বাদে গিয়ে রুদ্রাক্ষটা পাবে, 20 ইয়ার্স বাদে পাবে। এরা মন খুলে তো বলতেও পারছে না অ্যাস্ট্রোলজাররা যে হ্যাঁ দাদা এটা নেপালি দানা নয়, নেপালি দানার অনেক দাম, আমরা এটা ভদ্রাক্ষ বেচছি, আমরা এটা ইন্দ্রাক্ষ বেচছি, বলতে এদের অসুবিধা। মানে এতদিন ধরে যে রুদ্রাক্ষ গুলো তুমি টেস্টিং করাও আইজিআই, তোমার ক্ষমতা থেকে টেস্টিং করাও, যেটা নেপালি দানা হবে রুদ্রাক্ষের তার ভাই দাম আছে। তোমাকে বোঝানোর আমার উদ্দেশ্যটা যাতে মানুষ এটা বুঝতে পারে যে লাইফে রুদ্রাক্ষ হোক বা পাথর হোক, জেনুইন জিনিসের ভালো দাম আছে। এই যে ক্রিস্টাল আমার হাতে দেখতে পাচ্ছ, দুটো ক্রিস্টাল রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, অরিজিনাল ক্রিস্টাল একদম বরফের মতন ঠান্ডা হবে। আচ্ছা। কিছু সংস্থা যেমন বিক্রি করে ক্রিস্টালের মধ্যে কোনো এই নেই, এবং ক্রিস্টাল প্রত্যেকদিন পরে সিলিনাইটের প্লেটে রাত্রিরে খুলে রাখতে হয়। বডির যত নেগেটিভ এনার্জি টানছে ক্রিস্টালটা, সেটা রিলিজ করার একটা জায়গা আছে। আচ্ছা, মানে ক্রিস্টাল মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে, 1 থেকে 1.5 বছর ভালো কোয়ালিটির ক্রিস্টাল চলে, তারপর আর চলে না।
আচ্ছা, ব্যাপারটা মার্কেটটা যেভাবে চলছে, এটা একটা বিশাল বড় মার্কেট। আর আমি যে কারণে এইসব ব্যাপারে ঢুকতেই চাই না। আমি যে ক্লায়েন্ট বেস বানিয়েছি আজ অবধি, হয়তো যদি এনাদের মতন হয়তো দিনে আমি 10 জন 15 জনকে দেখতে পারি না, কারণ আমার মনে হয় সেটা করাটা আর নিজের প্রফেশনের সাথে হয়তো জাস্টিফিকেশন আসবে না। আর দ্বিতীয় এটাও ভাবি, এনাদেরকে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এনাদের আমার থেকে অনেক বেশি, এনারা দেখতে পারেন। কারণ ঈশ্বরের প্রদত্ত ক্ষমতা না থাকলে একটা মানুষের পক্ষে অন্য মানুষের, যখনই আমরা ছক দেখছি তার মানে একটা মানুষের কর্মে ঢুকছি। হুম, সেই কর্মে ঢুকছি যখন, আমাকে অনেক কিছু দেখতে হয় তার মধ্যে। গ্রহের কি গোচর আছে সেই টাইমে, সেই টাইমে তার মহাদশা অন্তর্দশা কি বলছে, প্রত্যন্তর দশা কি বলছে গ্রহের, আকাশে কোন নক্ষত্রের অধিপতির কি গোচর চলছে কিনা। ট্রানজিট তো দেখতেই হবে। এবার তার সঙ্গে গোচরের সঙ্গে সেই ভাবের যে মানে স্বামী, সেই ভাব স্বামীর কোন নক্ষত্রের ট্রানজিটে কোন জায়গায় এফেক্ট আসছে কিনা, অনেক কিছু দেখতে হয়। অষ্টক বর্গ দেখতে হয়, অষ্টক বর্গের ওপর বিংশোত্তরী মহাদশাকে নিয়ে গিয়ে চেক করতে হয়। তো অনেক জিনিসই দেখা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে দেখবেটাকে, তো এত কিছু দেখতে গেলে তো সময় লাগবে। হুম, এত কিছু দেখতে গেলে তো সময় লাগবে, সেই অনেকটাই সময়। সময়টা যদি না দিয়ে আমি কাউকে দুম করে একটা পাথর দিয়ে দিই, দেখো লাগলে তো 10 জনে একজনের লেগেই যাবে। হ্যাঁ, সেটা ঠিক। 3 দিন আগে একজনকে দেখছিলাম, তাকে একটা নবরত্ন দিয়ে একটা হাড় বানিয়ে দেয়, নবরত্ন। বলছে দেখো গ্রহরা প্রবলেম দেবে, তার অ্যাস্ট্রোলজার বলেছে তাকে, গ্রহরা প্রবলেম করবে, সে তো করবে, তুমি এটা করো, তুমি প্রোটেক্টেড থাকবে। মানে তার অ্যাস্ট্রোলজির সাবজেক্ট। এবং আমি ওনাকে বললাম, কিন্তু শিক্ষিত, কত দাম নিয়েছে, একটা অ্যামাউন্ট বললো। আমি বললাম, আপনি যে অ্যামাউন্টটা বললেন ওটা একটা ক্যাটসাইয়ের দাম। একটা অরিজিনাল ক্যাটসাই কিনতে গেলে 60 থেকে 90 হাজার, 1-1.5 লাখ টাকা দাম আছে, ভালো ক্যাটসাই। ঠিক আছে, ওনার থেকে ওই 80 থেকে 1 লাখের মধ্যে কোনো একটা টাকা নিয়েছে। একটা ভালো চুনি কিনতে গেলে ওল্ড বার্মার 30 থেকে 40 হাজার টাকা রতি, তার একটা 6-7 রতির পাথর। তারপর কি, একসাথে এমন ভাবে বানিয়ে দিয়েছে 9টা গ্রহকে। আর ভাই 9টা গ্রহের মধ্যে তো তাদের মধ্যে শত্রুতা মিত্রতা সবকিছু আছে। হুম, ক্যাটসাই পড়ছি, আবার পালও পড়ছি তার সাথে, হবে না তো? আচ্ছা, এরকম ব্যাপার আছে। একদম আছে, এটা একদম। ডিটেল, এটা এই ব্যাপারটা একটু ডিটেলে আলোচনা করি আমরা, একটু হুম, ডিটেলে বলো বিষয়টা। বলো। দেখো সবার প্রথম বোঝাচ্ছি, বৈদিক অনেক ভাগ আছে, হুম, সবই বৈদিক। যারা বৈদিক বৈদিক করে লাভ হয়, সবই বৈদিক। হুম, ভৃগু বৈদিক মুনি ছিলেন তো? আগে সবার প্রথমে এটা বলো। অবশ্যই, অবশ্যই। ভৃগু যে অ্যাস্ট্রোলজির জন্য, সে কি বৈদিক মুনি ছিলেন না? উনি কি অন্য জায়গা থেকে সপ্ত ঋষি যারা, তারা কি বৈদিক মুনি ছিলেন না? শুক্র ঋষি, নন্দকিশোর ঋষি, তারপরে হচ্ছে তোমার অগস্ত্য ঋষি, কাশ্যপ ঋষি, উম, এরা প্রত্যেকে বৈদিক। এরা নিজেদের থিওরি তৈরি করেছে হুম, অ্যাস্ট্রোলজির ওপর। যে কারণে নারী অ্যাস্ট্রোলজিকে কি বলা হয়? দ্য লাইট অফ ডিভাইন সেজেস। আজকের তাদের দূরদর্শিতা, তাদের দিব্য দৃষ্টি ওইসব মুনি ঋষিদের। হুম, তারা যেগুলো লিখেছে, ভবিষ্যতে পরাশর ঋষি কি করেছেন, তার উপরে শোধ করেছেন, তার উপরে অ্যানালিসিস করেছেন। পরাশর যা লিখেছেন, তার উপরে তার ছাত্র বা তার শিষ্য গর্গ মুনি সার্চ করেছে, রিসার্চ করে গর্গ মুনির থেকে আবার সেই জিনিসটা জেমিনি ঋষি পেয়েছেন। তো সবই তো বৈদিক ঘরানায় আসছে, কোনটা বৈদিক নয়? যদি বৈদেরই কথা হয়, এটা গেল বৈদিক। হুম, আবার রোমান অ্যাস্ট্রোলজি শিব পার্বতীকে বলছেন, ওটা কি বেদের বাইরে ছিলেন? শিব কি বেদের দেবতা নন? পশুপতিনাথ কি বেদের দেবতা নন? নিরাকার ব্রহ্ম নন? তাহলে পুরুষ প্রকৃতিকে বলছে, সেটা কি বেদের মধ্যে পড়ছে না? ওইটুকুনি। শিব কথিত অ্যাস্ট্রোলজিটাকে কি বলে? হ্যাঁ, শিব কথিত অ্যাস্ট্রোলজির যে সেকশনটা কি বলে শিব ওটা? কথিত অ্যাস্ট্রোলজি হচ্ছে রমাল, রমাল বিদ্যা। রম্মাল বিদ্যা, এটা কি তন্ত্রের অন্তর্গত কিছু? তন্ত্রের অন্তর্গত নয়, এটা নিয়ে আমি কোনোদিনও বুঝাবো। রমালের অ্যাস্ট্রোলজারই নেই, সারা ভারতবর্ষে খুঁজতে হবে। রমাল বিদ্যা অ্যাস্ট্রোলজার ভারতবর্ষে কম আছে, জামাকল প্রসন্ন নামের অ্যাস্ট্রোলজার কম আছে, লাল কিতাবের অ্যাস্ট্রোলজার কম আছে। আচ্ছা, এই লাল কিতাবে আসি। এই যে লাল কিতাব, তো আমি প্রচুরবার শুনেছি যে লাল কিতাব থেকে রেমেডি দেওয়া হয়। হুম, মানে ওরা লাল কিতাবের ইতিহাসটা কি, মানে এটা কোথা থেকে এসছে? এটা কি ভারতবর্ষে নাকি বাইরে কোনো দেশ থেকে এসছে? সবার আগে বুঝো একটা গল্প আছে এখানে, গল্পটা আমি ডেসক্রিপশনে বলে দিচ্ছি কি হচ্ছে। লাল কিতাব অরিজিনালিটি যদি দেখো, লাল কিতাব অরিজিনালিটি এসছে রাবণের থেকে। লাল কিতাব অরিজিনাল লিখেছে রাবণ, ঠিক আছে? এখানে অনেক বড় পলিটিক্স এর ব্যাপার আছে।
যখন এই লাল কিতাবে রাবণ সংহিতার মতন লিখেছে, ঠিক আছে, হুম। এটার আপডেটেড ভার্সন হচ্ছে লাল কিতাব। কেন উর্দুতে এসছে আমি সব বোঝাচ্ছি, ওয়ান বাই ওয়ান তোমাকে কারণ part আমি টু যতদূর বোঝাচ্ছি। শুনেছি ওটা আরবিক কান্ট্রিজ থেকে এসেছে হ্যাঁ, আমাদের কাছে। ওই আসছে, সবই আরব থেকেই এসছে, সবই আরব থেকেই এসছে। এবার গল্পটাকে ভালো করে জানতে হুম, হবে। গল্পটা হচ্ছে, যখন ভগবান রামচন্দ্র যুদ্ধ করছেন, রাবণকে তো হারানো তো মুশকিল। হুম। রাবণ মহান বড় তান্ত্রিক শুধু ছিলেন না, উনি অনেক বড় জ্যোতিষজ্ঞও ছিলেন। এটা রাবণ ছিলেন, হুম। ঠিক আছে। লাল কিতাব, তখন তো লাল কিতাব নামে ছিল না। রাবণ কি করেছে, বিভিন্ন রকম গ্রহের বস্তু দিয়ে গ্রহকে কেমন করে নিজের কন্ট্রোলে চালানো যায় তার ব্যবস্থা রাবণ করেছে। সবাই জানতে 9টা গ্রহ ওনাকে মেনে চলতো। হুম। মেঘনাথ বধের সময় কি হয়েছে সেই ঘটনা রিপিট করে লাভ নেই, আমি সবাই করছিতেও যাচ্ছি না, সবাই জানে ওটা, সবাই বলে জানে। লাভ। এইবার যুদ্ধ চলছে, রাবণের সাথে পেরে উঠছে না রামচন্দ্র, কিন্তু রামচন্দ্রের যে অবতারের যে মহিমা, সেটা প্রচার তখনই পাবে যখন রাবণকে যুদ্ধে হারতে হবে। তখন শুক্রাচার্যকে আদেশ করেন ব্রহ্মা, যে মানে শুক্র গ্রহকে আদেশ করে যে তুমি গিয়ে শূর্পণখার সাথে গল্প করো। বলছে এ তো বংশ নাশ করে দেবে প্রভু, কারণ এর রাক্ষস বংশের ধ্বংস হবেই, কিছু নেই। তো তুমি ওই লাল কিতাবটা নিয়ে লাল এতে জড়িয়ে, ওই যেটা রেখেছিল ওটাকে লাল এতে জড়িয়ে শুক্রাচার্য ওকে নিয়ে চলে যায় আরবে, মানে লঙ্কা থেকে আরবে চলে যায়, হুম। মানে মধ্যপ্রাচ্যের দিকে চলে যায়, মধ্যপ্রাচ্যে চলে যায়, আচ্ছা। পশ্চিম দিকে চলে যায়, হুম। ঠিক আছে। ওইখানে লাল কিতাবটা ছিল, মানে বইটা ছিল লাল সালুতে মোড়া। আচ্ছা, আচ্ছা। এবং বলা হয়েছিল যে এই বইতে, রাবণ নিজেই লিখে গেছিল যে এই বইতে, এই লাল কিতাবের যারা অ্যাস্ট্রোলজার তাদেরকে চয়েস লাল কিতাব নিজেই, লাল কিতাবের অ্যাস্ট্রোলজার যে কেউ হতে পারবে না। আচ্ছা। এবং লাল কিতাবকে যেভাবে বাংলায় রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা মোটামোটা একটা বই লিখেছে, তোমার দেখে মনে হবে জাদু টোনার বই। হ্যাঁ, ওটা হ্যাঁ। আসলে লজ্জা তু নেচ্ছ, জাদু টোনার যে বইটা ওটা লয়, ওটা লাল কিতাব নয়, অরিজিনাল। আচ্ছা। লাল কিতাবকে এরপর যিনি স্রোত করেন তার নাম হচ্ছে আহ, পন্ডিত রূপচাঁদ যোশী। পন্ডিত রূপচাঁদ যোশী, তখন তো অবিভক্ত ভারত, 1937 সালের কথা বলছি। হুম। উনি গভর্নমেন্টের ডিফেন্সে চাকরি করতেন, খুব সুন্দর হাত দেখতে পারতেন। সামুদ্রিক শাস্ত্রে ওনাকে বলা হয় কলিযুগের ভিগু, আচ্ছা। ঠিক আছে। এবার উনি এইটার উপর রিসার্চ করেন। এই বইটা এখনো লাল কিতাবের অরিজিনাল ভার্সন যেটা, সেটা হুম। পাকিস্তানের লাহোর মিউজিয়ামে লেখা আছে, মানে রাখা আছে। ওটা উর্দু ভাষায় লেখা, আরবি ভাষায় লেখা। তৎকালীন ভারতবর্ষে ওই পাঞ্জাব প্রদেশে লোকাল ভাষা ছিল আরবি বা উর্দু, হুম। সেই কারণে অরিজিনাল বইটা উনি উর্দুতে লেখেন। এটা কোনো ব্যাপার নেই, উনি অরিজিনাল বইটা উর্দুতে লেখেন। রূপচাঁদ যোশী একজন পাঞ্জাবি মানুষ, হুম। উনি উর্দুতে লেখেন। হুম। সিন্ধ প্রদেশে যেহেতু ওনার বাড়ি, হ্যাঁ। ওখানে উর্দুটা চলতো, তো উর্দুতে লিখেছে। হ্যাঁ। প্রথমে লিখলো 1939, তারপরে 1940, আরো রিসার্চ করো 1941, তারপরে 1942, লাস্ট 1952 উনি লিখলেন। টোটাল লাল কিতাবের 5টা বই আছে, ঠিক আছে। তো লাল কিতাবের ওই মোটা মোটা 5টা বইয়ের যদি অথেন্টিক কোনো, আবার ওনার লেখাটা থেকে কোনো লোক যদি এদিকে লেখে, মানে লিখে থাকে, তার নাম হচ্ছে পণ্ডিত বেণীমাধব গোস্বামী। গোটা অ্যাস্ট্রোলজার কলকাতার 5টা বই পড়েছে, 5টা বইয়ের দাম কম করে 8 থেকে 9 হাজার টাকা, এইরকম মোটা মোটা। প্রথমবার বইটা পড়বে এক রকমের ধারণা হবে, দ্বিতীয়বার পড়বে আরেক রকমের ধারণা হবে, তৃতীয়বার পড়বে আরেক রকমের ধারণা হবে। এবার বলবে লাল কিতাব কেন, ওয়াই দ্য নেম ইজ লাল কিতাব। পণ্ডিত রূপচাঁদ যোশীজি ওইগুলোকে লিখতেন লাল পেন দিয়ে তার ডায়েরিতে, বা লাল ডায়েরি বলা হয় কেন। 2 নম্বর কথা, যদি মুসলিমদের কাজই হতো বা আরবিক কালচার থেকেই যদি আসতো, তাহলে রেড কালারটা ইউজ হতো না। রেড হচ্ছে মঙ্গলের কালার, মঙ্গল আমাদের মাঙ্গলিক জায়গায় লাগে। আমাদের যে কোনো যে সিঁদুরের যে কালারটা, আমাদের প্রত্যেক পুজোতে সব জায়গায় রেড কালারের আমাদের জায়গা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। তো লাল কিতাব মানে আরবের কোনো জিনিস নয়। লাল কিতাব কেন কলকাতাতে চলে না, বা ইস্ট পার্টে কেন চলে না, নর্থ পার্টে তো পুরো চলে, হ্যাঁ। কেন চলে না? কলকাতার 2 দিনে ব্যবসা বন্ধ হয়ে যাবে, 2 দিনে পাথরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সাউথেও সেম, সাউথ নারী নিয়ে ধরে পড়ে বসে আছে, আর লাল কিতাব এদিকে বসে আছে। তারপরে কি লাল কিতাবে কে বলেছে যে পাথর দেবে না? রিকোয়ারমেন্ট হলে পরাশরীর ঋষির কোন স্রোত থেকে বা যেমনি কোন স্রোত থেকে কোনো একটা প্ল্যানেটের প্রবলেম আছে, দেওয়া যেতে পারে। লাল কিতাবে যেহেতু, তারপরে কি লাল কিতাবে সব রেমেডি এক্সপেন্সিভ নয়?
এরকমও নয়, কিছু রেমেডি আছে সেগুলো এক্সপেন্সিভ, কারণ তার বস্তু জোগাড় করতে তোমায় খরচা করতে হবে। হ্যাঁ। বাট ম্যাক্সিমাম রেমেডি বাড়ির ভেতরেই থাকে। এই যে আজকালকার দিনের অনেক রাত্রিবেলা ঘুম হয় না, হুম। অনেক দেরিতে ঘুমোয়, সাউন্ড স্লিপ হয় না, হ্যাঁ। একটা ছোট্ট রেমেডি বলে দিচ্ছি যেটা করলে মানুষ উপকৃত হবে। কিছুই নয়, একটা 10 টাকা কি 20 টাকার সবুজ মৌরি বা সফ কিনে এনে রাখলাম একটা কৌটে, রাখলাম, ওখান থেকে 5-6টা মৌরি এরকম তুললাম, 1 চিমটে মৌরি তুললাম, কোনো একটা কাগজের মধ্যে রাখলাম, রেখে ওটাকে একটা বল পাকিয়ে নিয়ে সেটাকে বালিশের তলায় রেখে দিলাম, নিজের তাতে- দিকে শুলাম। তাতে ঘুমের একদম সমস্যা মিটে যাবে। একটা বুধবার থেকে শুরু করলাম, প্রত্যেক বুধবার করে চেঞ্জ করব, ওই মৌরিটা নতুন আবার মৌরি ভরে রাখবো, অটোমেটিক্যালি তার প্রভাব হবে। আচ্ছা, আমরা এবার পরপর একদম রেমেডিস নিয়ে আলোচনা করবো। তার একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই বলে রেমেডি কাজ করতে গেলে আস্থা বা ভরসা দরকার। তো এটা কি সত্যি, নাকি রেমেডি মতন কাজ করে, তোমার আস্থা থাকুক কি না থাকুক, রেমেডি নিজের মতন কাজ করে দেবে? সবার প্রথম দেখো, আস্থা থাকুক না থাকুক, তুমি রেমেডিটা কি রেমেডি করছো আগে দেখে বুঝতে হবে। হুম। আস্থা তো থাকতেই হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এটা আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। হুম, হুম। ঠিক আছে, উনি একটা, যদি কারোর মধ্যে আস্থা থাকে, তাকে যদি একটা স্টোন চিপও হাতে দেওয়া যায় এবং সেই যদি সেই স্টোন চিপটাকে শিব জ্ঞানে পুজো করতে পারে বা তার যদি সম্মান দিতে পারে, সেটা আস্থা থেকেই আসবে, হ্যাঁ। তার কাজ করবে। হুম। আমি করেছি পূর্বজন্মের কার্মিক, আমার ডেপ্ট আছে, মানে আমার লোন আছে। হুম। আমি অ্যাস্ট্রোলজারের কাছে যদি এই চিন্তা ভাবনায় যাই, আমাকে 4টে পাথর দেবে, আমি 4টে পাথর কিনলাম পয়সা দিয়ে, আমার সবকিছু ম্যাজিকের মতন ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে, সবাই তাই চাই, মানে বললাম সপ্তাহখানেক মধ্যে সব ঠিক। সপ্তাহখানেকের মধ্যে। তারপরে একটা মনে করো সেই ফ্যানে যেমন সুইচ মারলে ফ্যানটা চলে, এটা নয়, এটা অ্যাস্ট্রোলজি নয়। অ্যাস্ট্রোলজি সে যে মোডালিটি হোক, অ্যাস্ট্রোলজির তো বিভিন্ন ধারা আছে, তুমি তো বললে প্রচুর ধারা এখনই। মোডালিটি আছে, তো যে মোডালিটি, রেমেডি যাদের কার্মিক ধারা, মানে কার্মিক লোন বা কার্মিক দোষ কম আছে, তাদের খুব তাড়াতাড়ি কাজ করবে, কিন্তু যাদের বেশি আছে তাদের একটু সময় নিয়ে কাজ করবে। পাথরের গল্পটা আলাদা, একটা পাথরও কাজ করতে বাবা 6 থেকে 7 মাস সময় নেয়, 2.5 লাখ টাকার পাথরও 6 থেকে 7 মাস সময় নেবে, মিনিমাম তো 120 দিন সময় নেয় একটা পাথর কাজ করতে। আচ্ছা, মানে এটা আর একটা কার্মিক ডেপ্টের তুমি যদি রেমেডি করো, তার থেকে কম সময় লাগে। কিন্তু কাদের হয়, এই যে বললাম 4th এপ্রিল একজনকে দেখেছিলাম, তার 17 তারিখে সে চাকরি পায়, হুম। সে আমার গুগল প্রোফাইল এসে নিজের এও লিখেছে, হুম। নিজের এক্সপিরিয়েন্সটা লিখেছে, হুম। এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই, আমি তাকে বলে দিয়েছিলাম। এবার ব্যাপার হচ্ছে, তুমি অন্তর থেকে, এই যে শ্রীকৃষ্ণ বলেছেন নিষ্কাম কর্ম, ভাই পাস্ট তোমার হাতে নেই, এটা তুমিও জানো, অ্যাস্ট্রোলজিতে তুমি পাস্টে কি করেছো তুমি জানো? তুমি কি জাতিস্বর? তোমার কাছে মনে আছে তুমি পাস্টে কি করেছো? মনে নেই। বর্তমান তোমার হাতে, তো বর্তমান সময় কি করতে বলেছেন? ঈশ্বর বলেছেন, আমি বলিনি যে আমি কিছু লিখেছি। উনি কি বলেছেন? তোমায় কর্ম করতে হবে। তার সঙ্গে কি বলেছেন? ফলের আশা করবে না, কারণ কর্ম ফলটা কি হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র আমার আছে, তোমার নেই। কথা বুঝে গেল? হুম। আর ভবিষ্যতের ফলটা তো ঈশ্বর দেবে। আমি কর্মটাই করলাম না, আমার কোনো আস্থাই নেই। জ্যোতিষ সাবজেক্টটা জ্যোতি প্লাস ইস্ট, ঈশ্বরের জ্যোতি বা ঈশ্বরের পথের যে আলো, তার দিকে নিয়ে যায়। ঈশ্বরের প্রতি যদি ভক্তি না থাকে, তার মধ্যে যদি স্পিরিচুয়ালিটি না থাকে, তার মধ্যে যদি আস্থা না থাকে, তার মধ্যে যদি গাছড়া ভাব থাকে, সে যদি পয়সা দিয়ে ভাবে আমি রেমেডি করে নিয়ে আমার কাজ হয়ে যাবে, তাহলে সেটা কিছুই হবে না, সেটা তাকে ফায়ারওয়ার্ক করবেই। তার থেকে আমি বলি কার্মিক রেমেডি তারই করা উচিত যার আস্থা আছে, কারণ এটা মন্তর থেকে আসা উচিত। প্রবলেমটা আপনার, আপনার কর্মের দোষ অন্য লোকে কি করে কাটাবে? আজকে মনে করো একটা কার্মিক রেমেডি, আমি তোমাকে আরো বলছি, কারোর ছকে পিতৃঋণ আছে, হুম। ঠিক আছে, পিতৃঋণের ইংরাজি হচ্ছে ফোর ফাদার ডে, পূর্বপুরুষদের বা পিতৃপুরুষদের দ্বারা কোনো অপরাধের জন্য, পিতৃদোষের কথা বলছো? না পিতৃদোষ না, পিতৃঋণটা আলাদা জিনিস। আচ্ছা, আচ্ছা। দোষটা দোষের মতো, ওটা মারা গেছে পিতৃদেব তার জন্য যে দোষ লেগেছে সেইটা না। পিতৃঋণ হচ্ছে পিতৃপুরুষের কোনো কর্মে পুরো বংশটার ওপরে একটা সাপের মতন অন্ধকার ছায়া লাগে, ঠিক আছে। হুম। এবং কি হয় এই ক্ষেত্রে, জাতক জাতিকারা বিভিন্ন কাজে কর্মে তাদের বাধার সৃষ্টি হয়, হওয়া কাজ হয়ে হয় না, বিয়েতে বাধা, বাচ্চা হতে বাধা, এবং এটা তার পুরো কর্মটা কন্টিনিউ হতে থাকে। কি কম্বিনেশন দেখে এটা বোঝে? এই কম্বিনেশনটা আমি আসছি, তার আগে বলি, এটা করতে থাকে। এবং মানুষ সবসময় না, মানুষের বাড়ির ভেতরে
যখনই বাড়িটার ভিতরে ঢোকে একটা টেনশন, যেন মনে হয় যে কেউ তাকে স্টাক করে রেখে দিয়েছে। হুম। কম্বিনেশন পিতৃঋণের বোঝবার জন্য প্রথমে বুঝতে হবে ছক কি। বৃহস্পতি গ্রহ বা গুরু গ্রহ কিছু রাশির অধিপতি। কিছু রাশির অধিপতি মানে লাল কিতাব অনুযায়ী, আচ্ছা। মানে আমি ঘরের অধিপতি বলি, লাল কিতাবে ঘরকে খানা বলে। আচ্ছা। ঠিক আছে, दूसरा खाना, पांचवा खाना, नौवा खाना और 11वां খানা, মানে 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 11 11 নম্বর নম্বর ঘর। ঘর। প্রথম সূত্র সেখানে, বৃহস্পতির যদি এই 4টে ঘরে কোনো তার শত্রু গ্রহ বসে যায়, যে কোনো একজন শত্রু কারা, শুক্র গ্রহ, তারপরে হচ্ছে রাহু এবং মার্কারি মানে বুধ, হুম। এরা যদি এই 4টে ঘরে বসে তাহলে কি হবে, তোমার পিতৃঋণ আসবে, এটা পিতৃঋণের প্রথম শর্ত। অথবা শনি যদি এই 4টে ঘরের কোনো একটা ঘরে থাকে তাহলেও কিন্তু তোমার পিতৃঋণ হবে। কারোর কারোর ক্ষেত্রে দেখা গেল রাহু বসে আছে পঞ্চমে এবং শনি বসে আছে নবমে, তার তো ডবল পিতৃঋণ হয়ে গেল, মানে দুটো সূত্রই মিলে গেল। তাহলে প্রচুর মানুষের থাকবে এটা না, পিতৃঋণ কাটাতে হবে। প্রচুর মানুষের তো থাকবে, এতে পিতৃঋণ কাটাতে হবে ভাই, সবাইকার থাকে না। হুম। প্রচুর মানুষের থাকবে এরকম কোনো বলা যায় না, যার আছে তাকে কাটাতে হবে। কারা কাটাচ্ছে কি আর বলবো, মুখ দিয়ে একটা কথা বেরিয়ে যাচ্ছিল, আটকে নিলাম নিজেকে, মানে সার্ভাইভ করলাম। তারাপীঠ শ্মশানে পিতৃঋণ কাটানো যায় না, নাম্বার 1। পিতৃঋণ কাটানো যাবে তার একটা মাত্র জায়গা হচ্ছে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে যেতে হবে। ওখানে 3 দিনের একটা পিতৃঋণের অনুষ্ঠান হয় এবং প্রত্যেক মাসে তার একটা পার্টিকুলার ক্যালেন্ডার থাকে, ওদের সাথে কন্ট্যাক্ট করে যেতে হয়। মোটামুটি আমার যারা, আমি বলে দিচ্ছি কিরকম খরচা পড়ে, পিতৃঋণ কাটাতে মোটামুটি 8 থেকে 12 হাজার টাকার মতন খরচা পড়ে 3 দিনের কাজ করাতে। ওখানে গিয়ে ওদের সাথে নেগোশিয়েট করতে হয়, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এখানে যারা পিতৃঋণ কাটাচ্ছে, কোনো ব্রাহ্মণ নিজের বাড়িতে কাটিয়ে দিচ্ছে কারো, কোনো তান্ত্রিক তারাপীঠ শ্মশানে, বক্রেশ্বর শ্মশানে, বক্রেশ্বর শ্মশানটা নিয়ে খেলতে যায় না, তারাপীঠ শ্মশানটা নিয়ে খেলে, যাই হোক, সেখানে গিয়ে কাটাচ্ছে, কাজ হচ্ছে না মানুষটা, শুধু কাটছে। এবং ডিমান্ডটা কত, যে যেরকম পারে, যার 25, তার 30, যার যেমন ডিমান্ড পাবে। তো পিতৃঋণের তো মুনি ঋষিরা বলে গেছে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে গেলে তার উদ্ধার হবে। হুম। পিতৃঋণ তো এখানে বাড়িতে কাটালে বা শ্মশানে কাটালে উদ্ধার হবে না, ঠিক আছে। এবং মানুষ কি করবে, এটা তো মানুষের উপর আমরা চাপাচ্ছি। এই কালসর্প দোষ, ঠিক আছে, হয় কালাহাস্তি যাও তিরুপতিতে, হুম। ওখানে একটু খরচাটা বেশি, নয় ওখানে ত্র্যম্বকেশ্বর। নারায়ণ বলি বা এরকম কিছু একটা হয় না? না, ওখানে কি হয় আমার জানার দরকার, কোনো ডেসক্রিপশনে যাবো না। আচ্ছা। তুমি এতে এসো, ত্র্যম্বকেশ্বরে এসো, ত্র্যম্বকেশ্বরেও হয়, ত্র্যম্বকেশ্বরে নাগ নাগিনীর বিয়ে দিয়ে কালসর্প দোষ কাটানো হয়। সবার আগে আমি আরেকটা চ্যানেলেও বলেছিলাম, আমার কালপর্সের উপরে ডিটেল একটা ভিডিও আছে, পুরো 12টা কালসর্পের উপরে ডিটেল ভিডিও আছে, কারো ধরনের কালসর্প দোষ হয়? সহ এবং তার রেমেডির ওপরে। আচ্ছা। 12 ধরনের হবে কালসর্প, রাহু কেতু পজিশন 12 ধরনের হবে, ডিটেল ভিডিও আছে কালসর্পের উপর। তো কালসর্পের ভিডিওতে তারা গিয়ে দেখতে পারে, অন্য চ্যানেলে আছে। আমার কথা হচ্ছে, এই যে কালসর্পটা, অরিজিনাল কালসর্পটা আমাকে কিছু দিতে এসছে কিনা, সেটা আমার জন্য যোগ কারক কিনা, আর সেটা আমার কাছে ভোগ কারক কিনা। মানে হয় যোগ হবে, আমি লাভ উপরে যাবো, আর নয় ভোগের কারক হলে আমি নিচে যাব। যাদের ক্ষেত্রে ভোগের কারক, যাদের ক্ষেত্রে ভোগের কারক, তারা কি করবে, তারা এই কালসর্পের রেমেডি করবে। যাদের ক্ষেত্রে যোগের কারক, তারা কখনো রেমেডি করবে না। তারা রেমেডি করলে এই কালসর্পর যে যোগ কারক ছিল বলে তাকে যে উন্নতির শিখরে তুলেছিল, সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে। আচ্ছা, এরকম ইকুয়েশন? হ্যাঁ, এই কোয়েশ্চেন একদম আছে। আজকে অনেককে বলতে শুনেছি পডকাস্টের মধ্যে যে ভাই, আমাদের এই যে লাল কিতাবে আছে, লাল কিতাবে সব থেকে বড় অ্যাডভান্টেজ কি জানো, লাল কিতাবে কোনো মানুষের লগ্ন দেখা হয় না, আচ্ছা, তাহলে কি দেখা হয় ওখানে? কোনো মানুষের রাশি দেখা হয় না। তাহলে কি হিসাবে হয় ব্যাপারটা পুরোটা? তোমার পুরো সবার জন্য লগ্ন হবে মেষ লগ্ন। লাল কিতাবের কুণ্ডলিটাই কি করে বেসিক্যালি, লাল কিতাবের কুণ্ডলী বানানো খুব ইজি। হুম। মানে মেষ লগ্ন থেকে শুরু হবে সবার ক্ষেত্রে, মীন লগ্নে শেষ হবে। হুম। স্টার্ট ফ্রম দ্য অ্যারিজ অ্যান্ড এন্ড অ্যাট পাইসিস। স্পাইসেস। তো যাই হোক,
এইবার দেখো, আমাদের দেখবে ছকের মধ্যে 1 নম্বর 2 নম্বর নিউম্যারিক স্টাইলে লেখা থাকে, 1 2 3 4 করে লেখা থাকে, ওটাকে রবার দিয়ে ঘুষে ফেলতে হবে। লাল কিতাবের কুণ্ডলিতে যত নম্বরই লেখা আছে 1 নম্বরের জায়গায়, মনে করো 1 নম্বর ঘরে লেখা আছে 5 নম্বর, ও সব ঘষে ফেলে ওখানে 1 থেকে 12 পর লিখে দিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটাই লাল কিতাব। ঠিক আছে, এখানে কোনো গ্রহের বক্রি হয় না, মানে বক্রি ধরা হয় না, কোনো গ্রহের রেট্রো মুভমেন্ট ধরা হয় না। আচ্ছা, এখানে কোনো ডিগ্রির মাহাত্ম্য নেই। গ্রহের যে ডিগ্রিগত ক্যালকুলেশন, এর মাহাত্ম্য খুব সিম্পলিফাইড এটা। সিম্পলিফাইড নয়, আরো কমপ্লিফাইড। আচ্ছা, কিভাবে একটু explain- হ্যাঁ, এক্সপ্লেনটাতেই আসছি। লাল কিতাবের হিসেবটা হচ্ছে, লাল কিতাবের নিজস্ব কিছু পদ্ধতি আছে। হুম। যেমন লাল কিতাবে মাসনুই প্ল্যানেট বা ডুপ্লিকেট প্ল্যানেটেরও পদ্ধতি আছে। কিরকম? মনে কর, লাল কিতাবে মঙ্গল 2 প্রকার। মঙ্গল গ্রহটাকে দুভাবে দেখানো হয়েছে। একটাকে বলা হয় মঙ্গল নেক, একটাকে বলা হয় মঙ্গল বধ। এইবার কারোর ছকে মঙ্গল বধ, তো মঙ্গল বধের ভীষণ সূত্র আছে লাল কিতাবে। কোন কোন ঘরে মঙ্গল গেলে বধ হবে, আমি প্রথম সূত্রটা বলে দিচ্ছি। যদি কারোর মঙ্গল 4র্থ ঘরে অথবা 8ম ঘরে থাকে, তাহলে তার লাইফে মঙ্গল বধ হলো। মাঙ্গলিক টাইপের না 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 না, মাঙ্গলিক ডিফারেন্ট, মাঙ্গলিক। মঙ্গল বধ। আচ্ছা, মঙ্গল বধ হচ্ছে 7.5 100খানা 7.5 হাতি, ওই পাগলা হাতি। মঙ্গল বধ হচ্ছে তার লাইফে 100টা খারাপ হবে। 7.5 হাতির তুল্য। ঠিক আছে, এবার এই মঙ্গল বধ হয়ে গেল, তুই বলে দিলি লাল কিতাবে যদি দেখবি। এরপর কি হচ্ছে, যেখানে লাল কিতাবে দুটো প্ল্যানেট যেখানে কনজাক্ট করে বসে, অথবা সপ্তম দৃষ্টি বিনিময়তে যদি কনজাংশন হয়, হয় কনজাক্ট করে বসবে বা সপ্তম দৃষ্টির বিনিময়। সপ্তম দৃষ্টিটাও ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, রিভার্সাল দৃষ্টি নেই লাল কিতাবে। হুম। 4 নম্বর ঘর 10 নম্বর ঘরকে দৃষ্টি দিতে পারে, মানে 4 নম্বর ঘরে যে প্ল্যানেটটা বসে আছে, সে 10 নম্বর ঘরকে প্ল্যানেটকে দৃষ্টি দেবে, কিন্তু 10 নম্বর ঘরের প্ল্যানেট কিন্তু 4 নম্বরকে দেবে না। আচ্ছা, হ্যাঁ, এর জিনিসটা উল্টো, অন্যরকম। হ্যাঁ, অন্য টাইম। তো প্রত্যেকে নিজের টাইম আছে। আমি অতই যাচ্ছি না, মানে জুতি করে কোনো গ্রহ যদি বসে, যেমন আমি একটা বলে দিই, আমি হয়তো ছকে মঙ্গলবার দেখলাম ওখানে যে আমার 8 নম্বর ভাবে মঙ্গল বসে আছে, হুম। কিন্তু সেই ছেলেটারই আবার দেখছি কোনো একটা ভাবে 10 নম্বর ভাবে গিয়ে বা 11 নম্বর ভাবে বা যে কোনো ভাবে বুধের সাথে সূর্যদেব বসে আছে। এই চন্দ্র আর সূর্য যখনই একসাথে বসছে জুতি করে, লাল কিতাবের হিসেবে এখানে একটা মাসমি প্ল্যানেট বুধ তৈরি হয়ে গেল। বুঝলাম না, এই কনসেপ্টটা আরেকবার এক্সপ্লেন করো। আমি বলে দিচ্ছি, দেখ, মনে কর আমার মঙ্গল বধ ছকে, হুম। আমার মঙ্গল 8 পজিশনে আছে, 8 নম্বর হাউসে হ্যাঁ, রয়েছে, মঙ্গলবার হয়েছে। মঙ্গল বধ হয়ে গেল। হুম। এবার লোকে যদি না জানে, পুরোটা জানতে হবে, এর পেছনে আছে ডুপ্লিকেট প্ল্যান। এরা কি করে, এদের কাজ হচ্ছে যে ভাই, এরা দুটো দুটো প্ল্যানেট জুতি করে একটা নতুন ডুপ্লিকেট মাসনুই প্ল্যানেট তৈরি করে। আচ্ছা। যেমন সান এবং মার্কারি, হুম। দুজনে মনে কর ওই ছকেতে অন্য কোনো ভাবে বা অন্য কোনো খানায় বসে আছে। হুম। সঙ্গে সঙ্গে সান এবং মার্কারি যেহেতু লাল কিতাবে মঙ্গল নেক তৈরি করে, এবার কি হলো, একদিকে তো মঙ্গল বোধ হলো, আবার একদিকে মঙ্গল নেকও হলো। তাহলে আচ্ছা। কি হলো, তাহলে মঙ্গল বধের যে প্রভাবটা না খুব ভালো পড়বে, না মঙ্গল নেবের ভালো প্রভাবটা সেটা খুব ভালো, মানে নিউট্রাল হয়ে গেল মঙ্গল গ্রহটা, ব্যালেন্স করে দিলে ব্যালেন্স হয়ে গেল সিচুয়েশন। আচ্ছা। এটা গেল একটা। হুম। তো লাল কিতাবে এরকম বহুত জিনিস আছে। লাল কিতাবে যেমন আরেকটা জিনিস আছে তোর, কুরবানি কা বকরা। কুরবানি কা বকরা মানে বলি দিয়ে দেবেন, স্যাক্রিফাইস অফ ল্যান্ড, মানে কে কাকে স্যাক্রিফাইস করছে। যেমন আমি পুরোটা বলছি না, কিছুটা ঘটনা শুনে রাখ। ছকে যদি কোনোভাবে শুক্র পীড়িত হয়ে যায়, হুম। শুক্র পীড়িত কি করে হবে, শুক্রের যদি কোনো শত্রু গ্রহ যেমন রাহু বৃহস্পতি সূর্য এরা দেখে, চন্দ্র এরা যদি দেখে শুক্রকে, বা শুক্র তাদের সাথে গিয়ে যদি বসে থাকে জুতি করে, তাহলে শুক্র মানে পীড়িত হচ্ছে। হুম। শুক্র যে মুহূর্তে প্রবলেমে আসবে, শুক্র নিজের জায়গায় বলি কাকে দেবে বলতো, নিজের জায়গায় তোর ছকে অটোমেটিক্যালি চন্দ্রকে খারাপ করে দেবে, ডিপ্রেশন দিয়ে দেবে। চন্দ্র খারাপ হয়ে গেল। চন্দ্রে যাতে নেগেটিভ ইফেক্ট সব পেয়ে যাবো। না, এখনো শেষ হয়নি। এবার চন্দ্র যে খারাপ হলো, ও আচ্ছা, হুম, বলো। চন্দ্র এবার বোকরা বানাবে ওর 3টে বন্ধুকে, মঙ্গল, ঠিক আছে, বৃহস্পতি এবং কেতু, 3জনকে বানিয়ে দিল, মঙ্গল বৃহস্পতি কেতু। আবার এখানে
মঙ্গল যেহেতু বৃহস্পতি প্রবলেম এলো, এরাও দুজন কেতুকে বানিয়ে দিল। কেতু যেই প্রবলেম এলো, কেতু কাকে বানালো? রাহুকে বানালো। রাহু কাকে বানিয়ে দিল? রাহু শনিকে বানিয়ে দিল। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, প্ল্যানেটের এই যে একটা প্ল্যানেটের টাক করে এই যে ভেনাস বধ হলো, চন্দ্র পুরোপুরি বধ। তাহলে এবার আর লাল কিতাবের কি রেমেডি সিস্টেম প্ল্যানেটের গ্রহ ফলের ওপর হয় না। কি বললাম? গ্রহ ফলের ওপরে কোনো রেমেডি হয় না, মানে কোন গ্রহ বসে আছে কোন এতে, এই গ্রহ খারাপ এইটা থেকে রেমেডি হয় না। লাল কিতাবের প্রত্যেকটা খানা বা প্রত্যেকটা ঘর দুভাবে ডিফাইন হয়। একটা দেখ, ওখানে তো প্রথমেই তো মেষ রাশি ফিক্স করে দিয়েছে, মেষ থেকে মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। মঙ্গল। কিন্তু লাল কিতাবে ওই ঘরে বলা হয় সূর্যদেব হচ্ছে ওইখানকার কারক গ্রহ। আচ্ছা। মানে ওইখানে যদি 1 নম্বর ঘরে মনে কর, ওইখানে মনে কর শনি বসে গেছে, শনির সাথে মঙ্গলের শত্রুতার সম্পর্ক, শনি মহারাজ লগ্নে এসে বসে গেছে ধরে, এদের তো এক ধরতে হবে, কারণ এদের তো তার মানে কি এখানে শনি এসে মঙ্গলের ঘরে বসে, মঙ্গল খারাপ হলো, তাহলে আমি কি মঙ্গলের রেমেডি করব না? কারক গ্রহ কে আছে? সূর্যের সূর্যের remedy রেমেডি করবো করতে হবে। আচ্ছা। তাই জন্য লাল কিতাবে গ্রহ ফলের রেমেডি হয় না, রাশি ফলের রেমেডি হয়। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হয়, লাল কিতাবের নিজের বর্ষফল আলাদা, যেখানে রাহু কেতু একসাথে একটা ঘরেও বসতে পারে কখনো, বা পাশাপাশিও বসতে আচ্ছা, পারে। রাহুকে তো একসাথে আমি কোনোদিনও শুনি না, তুই শুনিস নি তাই জানিস না। হ্যাঁ। এরকম অনেক চ্যাট আছে পড়াশোনাতে যেখানে রাহু কেতু একসাথে বসে। D30 আছে, মিসফরচুন চার্ট। তাহলে কি ফল দেয় রাহুকে তো একসাথে বাড়িটা? না, ওটা বোঝার দরকার নেই। কি ফল দেয় না, ওটা তো গেল। ইনার ক্যালকুলেশন। আচ্ছা। D1 চ্যাটটা তোমার আধা, যত চ্যাট বাড়ছে তত তার ইনার ক্যালকুলেশন বাড়ছে। আরে ভাই, D30 চ্যাটে তো বসতেই হবে। তারপরে তোর এখানে এদের বর্ষফলের সিস্টেম আলাদা, ক্যালকুলেশন সিস্টেম আলাদা, তো এই জিনিসগুলো আছে। আচ্ছা, এবার আমরা একটু রেমিডিজে আসি, ঠিক আছে? আমরা ধরো কেউ জানতে পেরেছে তার শনি খারাপ বা জুপিটার খারাপ, আমরা প্রত্যেকটা গ্রহের লাল কিতাব হিসেবে রেমিডিজ গুলো জানি, ঠিক আছে? আমরা শুরু করছি একদম সূর্য দিয়ে। রেমেডিস দেখ, রেমেডিস ওইভাবে বলা উচিত যে কার কোনটা লাগবে, কারণ রেমেডিস এর গল্পটা যেটা, আমি কিছু রেমেডিস বলে দিচ্ছি যেটা সাধারণ মানুষের উপকার করে। কারণ লাল তাই। কিতাবের যদি সূর্যের তুই রেমেডি বলিস, সূর্যের প্রচুর রেমেডি খুব সিম্পল, যেটা ইজিলি ইজি পারফেক্ট করতে পারবে, সেইটা আমি বলে দেবো। সেটাই বল, তুমি সেটাই বল। যেমন মনে করো আমাদের গ্রহরাজ, মানে গ্রহদের যিনি রাজা বা গ্রহদের যিনি পুরো ব্রহ্মাণ্ডের যিনি রাজা, বা একটা সূর্যদেব। কাজ করি আমরা, হ্যাঁ। প্ল্যানেট না করে আমাদের যে ডেইলি প্রবলেমস গুলো হ্যাঁ, এগুলো সেগুলো বলবো বলবো। ধরো আমি একটা চাকরি চাইছি, চাকরিটা হচ্ছে না কোনো একটা কারণে, কি রেমেডি ইজিলি করা যায়? রেমেডি এখানে কিছু করার নেই, সবার প্রথম দেখতে হবে চাকরি করবার মালিকটাকে, চাকরি কোন গ্রহের কাছে করে। যদি লাল কিতাবে আসি তাহলে মালিক হচ্ছে শনি, কিন্তু আমি তো শনির রেমেডি করতে পারবো না, আমাকে দেখতে হবে 8 নম্বর এবং 10 নম্বর ঘরে কি গল্প হচ্ছে। খানা নম্বর 8, খানা নম্বর 10। ওকে, খানা নম্বর 8, খানা নম্বর 10 দেখলাম যদি প্রবলেম সত্যিকারেরই আছে, তখন আমি তাহলে শনি রেমেডি করবো। শনির সব থেকে ইজিয়েস্ট রেমেডি হচ্ছে, তোমাকে চাকরিতে এক তো তোমাকে লয়াল হতে হবে, নাম্বার 1 সত্যি কথা বলতে হবে। তার সঙ্গে তুমি কি করতে পারো, শনিবার করে তুমি যারা অন্ধ, যারা বৃদ্ধ, তাদেরকে নিজের সাধ্য মতন তুমি কিছু দান করলে, সেটা পয়সা হতে পারে, সেটা খাবার হতে পারে, তোমার চাকরির বাধাটা অনেকটা কেটে যাবে। বাট তোমাকে শনি যখন ঘষাবে তখন লয়্যালটিটা প্রুভ করার দরকার আছে, সত্যবাদী হতে হবে। সত্যবাদী হতে হবে। এর সাথে আরেকটা কাকে দরকার চাকরি পাওয়ার জন্য? সূর্য। সূর্যকেও দরকার। অটোমেটিক্যালি সূর্য পীড়িত থাকবে। প্রতিদিন আদিত্য হৃদয় সূত্র শুনলাম, সূর্যের যে বস্তু সেটা দেবালয়ে দান করলাম। সূর্যের বস্তু কি? গম। আচ্ছা। দেবালয়ে দান করলাম, বা গরুকে খাওয়ালাম গম ভিজিয়ে রেখে, তাতে একটু গুড় মিশিয়ে গরুকে গিয়ে খাইয়ে দিলাম। ধরো কমলা রঙের জামা কাপড় পরা, কমলা রঙের জামা কাপড় পরতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু লাল কিতাবে যেগুলো রেমেডি, সেগুলো রেমেডির মতনই করতে হবে। আচ্ছা। এরপরে ধরো আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই, পরীক্ষায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, পরীক্ষা পড়াশোনার জিনিসটা তো বুধের আন্ডারে, দুনিয়াবি হিসাব কিতাব বলা হয় বুধকে। তো বুধকে ঠিক রাখতে গেলে লাল কিতাব ভালো রেমেডি বলছে বুধে। প্রথম একটা রেমেডি বলি, বাচ্চা মেয়েদের বুধবার দিন করে সবুজ রঙের ছোট ছোট চুড়ি, এবার বাচ্চা মানে কি? কুমারী মেয়ে যারা, কুমারী মানে যাদের কুমারী পুজো করা যায়, যাদের মেনসুরেশন সাইকেল এখনো শুরু হয়নি, সব থেকে ভালো 3-4 বছরের বাচ্চা, এদেরকে চকলেট দাও, খেলনা কিনে দাও, সবুজ রঙের চুড়ি কিছু কিনে এনে ওদের হাতে পরিয়ে দাও। এটা গেল বুধের সব থেকে বড় রেমেডি। তার সাথে তুমি কি করতে পারো, পাখিদেরকে গ্রিন চানা ডাল ভিজিয়ে খাও, রাত্রিরে ভিজিয়ে রাখবে, সকালবেলা খাওয়াও ডেলি, বুধ তোমার অটোমেটিক্যালি ঠিক হবে। তুমি বৃক্ষরোপণ করো, গাছ লাগাও, বুধ ঠিক হবে।
করতেই পারো। আচ্ছা, এবার ধরো আমার বিজনেসে হঠাৎ করে লস চলছে, তখন কি করা উচিত? এটা এই সেম নেই, কারণ বিজনেসের কারকও মার্কেটই, আচ্ছা। কারণ বিজনেসে হিসেব লাগে, তার সাথে শনিকেও দেখতে হবে। কারণ মার্কারি শনি একত্রিত এবং ভেনাস যদি না, তিনজন যদি ঠিক না থাকে, মার্কারি স্যাটার্ন এন্ড ভেনাস যদি ঠিক না থাকে, বড় বিজনেস মানে হতে পারবে না। আচ্ছা। ওকে, তো এই জিনিসগুলো ভাই আছে। আচ্ছা, এবার ধরো রিলেশনশিপে হঠাৎ করে একটু বনিমানা হচ্ছে, খুব Relationship, প্লাস্টিকে যাচ্ছি না হ্যাঁ। আমি, নর্মাল বনিমানা বনিমানা হচ্ছে না, ভেনাসের কাজ করবে, কি করে শুক্রের কাজ করবে সপ্তম ভাবে। রেমেডি ভেনাসের অনেক রকম আছে। লাল কিতাবে তুমি আহ বলো শুক্রের যন্ত্র, হুম। শুক্রের প্রত্যেকটা গ্রহের একটা যন্ত্র আছে। হ্যাঁ। রূপোর যারা সোনা রূপোর কারবার করে, তাদের কাছে গিয়ে ওই একটা শুক্রের যন্ত্র বানিয়ে নিতে হবে। হুম। বানিয়ে নিয়ে ঠিক শুক্রের হোড়াতে শুক্রবার দিন সেটাকে গিয়ে পুঁততে হবে চান টান করে মাটির তলে। হুম। অনেকটা জিনিসের মধ্যে যে রিলেশনশিপের যে গন্ডগোলটা ওটা কেটে যাবে। এবং এটা যাদের ইরেকশনেরও প্রবলেম আছে, হুম। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো বেড রিলেশন হচ্ছে না, তারাও এইটার সাথে সাথে আরেকটা কাজ করতে পারে। জমাদার যেহেতু রাহুকে রিপ্রেজেন্ট করে, ভিখিরি যেহেতু রাহুকে রিপ্রেজেন্ট করে, তারা প্রত্যেক শনিবার করে জমাদার বা ভিখিরিকে খাবার দান করতে পারে। জমাদার এখন যেমন গরমকাল দেখতেই পাচ্ছ, কালো থামসাপের বোতল দিয়ে দিল কিনে, কিছু টাকা দিয়ে দিল, ভিখিরিকে খাবার কিনে দিল, বা ভিখিরিকে সিঙ্গারা বা তেলে ভাজা খাওয়া লাল চাটনির সাথে, অনেকটা লাইফ ঠিক হয়ে যাবে। এটা রাহুর রেমেডি, তেলে Yes. ভাজা খাওয়ানো, হ্যাঁ, লাল কিতাব থেকে আসছে। হ্যাঁ, তেলে ভাজা খাওয়ানো 100%। সবচেয়ে ইউনিক রেমেডি আমার এখন পর্যন্ত শোনা। হ্যাঁ, এর আগে আমি মানে অন্য একটা চ্যানেলে বলেছিলাম, যাদের রাহুর প্রবলেম আছে প্রত্যেক শনিবার করে দেখে নিন, ব্রেড পকোড়া অথবা সিঙ্গারা, এই দুটো জিনিস লাল চাটনির সাথে নিজের সামর্থ্য অনুযায়ী গরিব ভিখিরিদেরকে খেতে দিই, অথবা জমাদারকে খেতে দিই, করুক, বুঝতে পারবে। কাজটা করতে হবে সন্ধ্যেবেলা। আচ্ছা, এরপরে আর একটা খুব গুরুত্বপূর্ণ হলো যে, ও তুমি তো ঘুমের কথা রাত করে বলে দিয়েছো। যাদের ফোন দেখার ভীষণ অ্যাডিকশন, বা যে কোনো রকম অ্যাডিকশন, ধরো অ্যালকোহলের অ্যাডিকশন কাটাতে পারছে না, কি করা উচিত? তাদের প্রথম কথা, লাল কিতাবের এখানে গল্পতে আমি যাচ্ছি না, অনেক কিছু করানো যায়, কিন্তু এটা যেহেতু পডকাস্ট সব টুকিং কাস্ট হয়ে যাবে, হ্যাঁ। তারপর আমারই কাস্টের প্রবলেম এসে যাবে। আচ্ছা। ঠিক আছে, তো টুকিং কাস্টের আগে বলে দিচ্ছি, যাদের ফোনের প্রবলেম আছে, মানে রাহুল এনার্জিটা তাকে অ্যাবজর্ব করছে বেশি, হুম। দুটো কাজ করতে পারে। এক, রাহু পিঠানি মন্দির আছে হিমাচল প্রদেশে, ওখানে গিয়ে পুজো করাতে পারে। আর নইলে বাড়িতে যে সদর দরজা, যেটা এন্টারেন্স, ওইখানে কীর্তিমুখ ভৈরবকে কীর্তিমুখ ভৈরব। ভৈরবকে লাগাতে পারে, এবং তাকে কিন্তু সেবা করতে হবে। সেবার নিয়মটা বলবো না, ওটা বলাটাও উচিত নয়। ওকে, যারা তোমাকে কনসাল্ট করে তাদেরকে তুমি সেই না, না, একটা চার্ট এটা হিসাবে বলে দেবে। হ্যাঁ। কেন, দেখো, এটা আমার প্রফেশনাল জায়গা, তাও আমি অনেক রেমেডি বলে দিয়েছি, হুম হুম হুম, যে অবশ্যই, রেমেডি গুলো দরকারি মানুষের দৈনন্দিন, যাদের বিয়ে হচ্ছে না, তাদের প্রতিদিন চান করে উঠে প্রত্যেকদিন নারায়ণের পায়ে, বা নারায়ণের যে কোনো অবতার, সে রামচন্দ্র হোক, কৃষ্ণ হোক, গোপাল হোক, জগন্নাথ মহাপ্রভু হোক, নিমাই চৈতন্য হোক, যে হোক, তার পায়ে দুটো হলুদ ফুল প্রতি বৃহস্পতিবার বা প্রতিদিন স্নান করে উঠে দেওয়া উচিত। প্লাস কি করা উচিত, গুরুকে সম্মান করা উচিত। হলুদ রঙের কাপড়, যেমন আমি পরে আছি, এই গোল্ডেন কালারের কাপড় পরা উচিত। সোনা বন্ধক রাখা উচিত নয়, যদি তোমার প্রবলেম হয় সোনা বন্ধক রেখো না। এবং সবসময় সত্যি কথা বলার চেষ্টা করা উচিত, তাহলে তার বিয়ে হবে। তার সাথে সাথে যাদের বিয়ে শুক্রের কারণে হচ্ছে না, কারণ বিয়েতে শুক্রকেও লাগবে, বৃহস্পতিকেও লাগবে, শনিকেও লাগবে। হুম। শুক্রের কারণে তোমার ফিটফাট থাকতে হবে, তুমি নোংরা থাকতে পারবে না, তুমি খাটে বসে খাবার খেতে পারবে না, বিশেষ করে ভাত। আচ্ছা। কারণ চাল হচ্ছে চন্দ্রের জিনিস, শুক্র একদম চন্দ্রকে ঘেন্না করে, যে কারণে দেখবে মেয়েদের সাথে মেয়েদের মাদের ঝামেলা। শুক্র হচ্ছে মেয়ে আর চন্দ্র হচ্ছে মা। আচ্ছা। মেয়েদের সাথে বউদের সাথে শাশুড়ির ঝামেলা থাকে, চন্দ্র হচ্ছে মাদার ইন ল, শুক্র হচ্ছে বৌমা, এই জিনিসটা থাকে। আচ্ছা, আজকের পডকাস্টে আমরা প্রচুর ডিটেলে আলোচনা করলাম, মানে আমি এক্সপেক্ট করিনি যে আমরা এত ডিটেলে যাবো। মানে লাল কিতাব নিয়ে আলোচনা করলাম, অনেক কিছু নিয়ে আজকে আলোচনা হলো, রেমেডিজও তুমি প্রচুর বললে। আচ্ছা, আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করছি। আচ্ছা, পরের দিন একটা রিকোয়েস্ট থাকবে তোমার কাছে, যে পরের দিন আমরা অ্যাস্ট্রোলজি বিভিন্ন চার্ট গুলো, D1, D20, D30,
এবং বিভিন্ন টেকনিক, এদের ডিফারেন্স কি, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। হুম। তাহলে আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করি। হুম। ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।